পৃথিবীর প্রতি 4 জনে একজন ছিল তাদের প্রজা। এমন এক সাম্রাজ্য তারা গড়েছিল যেখানে সত্যি সত্যি কখনোই সূর্য ডুবত না। তারা স্রেফ কোন একটি মহাদেশ দখল করেনি, বরং পুরো পৃথিবীকেই বানিয়ে ফেলেছিল আস্ত একটা অর্থনৈতিক যন্ত্রে। আর সেই যন্ত্র আজও থেমে নেই। এই বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখার কৌশলটা শুধু জমির দখলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ব্রিটিশরা বুঝতে পেরেছিল বাণিজ্য নিয়ন্ত্রণ করতে হলে সমুদ্রের গলা শিরাগুলো চেপে ধরতে হবে। জিব্রাল্টার থেকে শুরু করে কেপ অফ গুড হোপ, সুয়েজ খাল, এডেন, সিঙ্গাপুর এবং হংকংয়ের মতো কৌশলগত জায়গাগুলো তারা নিজেদের দখলে নিয়ে নেয়। 1704 সালে জিব্রাল্টার দখলের মাধ্যমে তারা ভূমধ্যসাগরের প্রবেশদ্বার নিয়ন্ত্রণে নেয়। পরে সুয়েজ খালের শেয়ার কিনে এবং 1882 সালে মিশর দখলের মাধ্যমে ইউরোপ থেকে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথও নিজেদের নিয়ন্ত্রণে আনে। একইভাবে সিঙ্গাপুর ও মালাক্কা প্রণালী দখল করে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সমুদ্রপথ নিজেদের নিয়ন্ত্রণে আনে। রুটগুলো দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের নিরাপত্তা আর শুল্ক সরাসরি ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর ওপর নির্ভর করছিল। বাণিজ্যের এই বিশাল নেটওয়ার্ক পরিচালনার জন্য তারা কিছু কর্পোরেট প্রতিষ্ঠান তৈরি করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর সবচেয়ে বড় উদাহরণ। পলাশিয়ার বক্সারের যুদ্ধে জেতার পর 1765 সালে তারা বাংলার দেওয়ানি লাভ করে। এরপর তারা কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে উপনিবেশের শাসকে পরিণত হয়। এই সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে লন্ডনে গড়ে ওঠে আধুনিক আর্থিক অবকাঠামো। লয়েডস অব লন্ডন 17 শতকের একটি কফি হাউস থেকে বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়। দাস ব্যবসার জাহাজ থেকে শুরু করে সমুদ্রপথে যাওয়া সোনা আর পণ্যের বীমা করত তারা। অন্যদিকে ব্যাংক অব ইংল্যান্ড এবং লন্ডনের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্য ও ঋণ ব্যবস্থার অন্যতম কেন্দ্রে পরিণত হয়। এই আর্থিক কাঠামোর ওপর ভর করেই তারা পৃথিবীর প্রথম বৈশ্বিক সাপ্লাই চেইন তৈরি করে। পৃথিবীর এক একটি মহাদেশকে এক একটি কাঁচামালের কারখানায় পরিণত করা হয়েছিল। মালয়ের জঙ্গলে রাবার বাগান তৈরি করে তারা বিশ্বের অর্ধেকের বেশি প্রাকৃতিক রাবার সরবরাহ শুরু করে। আমেরিকার গাড়ি টায়ারের জন্য এই রাবার হয়ে ওঠে সবচেয়ে জরুরি পণ্য। অস্ট্রেলিয়ার বিশাল চারণভূমি থেকে আসা উল দিয়ে চলত ল্যাঙ্কশায়ারের টেক্সটাইল মিলগুলো। এক পর্যায়ে অস্ট্রেলিয়ার মোট রপ্তানি আয়ের অর্ধেকই আসতো এই উল থেকে। দক্ষিণ আফ্রিকায় সোনার খনি আবিষ্কার হওয়ার পর বিশ্বের প্রায় অর্ধেক সোনা সেখান থেকে তোলা শুরু হয়। এই সোনা সরাসরি চলে যেত ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে। পশ্চিম আফ্রিকা থেকে পাম অয়েল, গোল্ড কোস্ট থেকে কোকো এবং পূর্ব আফ্রিকা থেকে বিভিন্ন কৃষিপণ্য ব্রিটিশ শিল্প ও বাজারের চাহিদা পূরণ করত। ভারত আর মিশরের তুলা দিয়ে তৈরি হতো ব্রিটেনের কারখানার কাপড়। ভারতের নিজেদের তাঁত শিল্প ধ্বংস করে তাদেরকে বাধ্য করা হতো ব্রিটেনের কারখানায় বোনা কাপড় বেশি দামে কিনতে। উপনিবেশগুলো থেকে সস্তায় কাঁচামাল আসতো আর উৎপাদিত পণ্য আবার সেই উপনিবেশেই চড়া দামে বিক্রি করা হতো। উনিশ শতক জুড়ে ব্রিটিশ নৌবাহিনীর একচ্ছত্র সমুদ্র আধিপত্য এই পুরো ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করেছিল, যাকে ইতিহাস মনে রেখেছে ট্যাক্স ব্রিটানিকা নামে। এই নৌ আধিপত্যের উপর ভর করেই 19 শতকের শেষ ভাগে সমুদ্র তলের টেলিগ্রাফ কেবল লন্ডনকে ভারত, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং কানাডার সঙ্গে প্রায় তাৎক্ষণিক যোগাযোগে যুক্ত করে। যে বার্তা একসময় পৌঁছাতে মাস লাগত, তা এখন পৌঁছাতে শুরু করে কয়েক মিনিটে। সাম্রাজ্যের স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করত এই যোগাযোগ নেটওয়ার্ক। এই পুরো বৈশ্বিক ব্যবস্থার সবচেয়ে বড় অর্থনৈতিক ভিত্তি ছিল ভারত। ভারতীয় পণ্য রপ্তানির অর্থ লন্ডনের আর্থিক ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। উপনিবেশের অর্থ প্রবাহ এমনভাবে সাজানো হয়েছিল যাতে সম্পদের চূড়ান্ত গন্তব্য হয় লন্ডন। ব্রিটিশ কর্মকর্তাদের বেতন, পেনশন এবং প্রশাসনিক ব্যয়ের বড় অংশ ভারতের রাজস্ব আয় থেকেই আসত। এমনকি রেলওয়ের মতো প্রকল্পে ব্রিটিশ বিনিয়োগকারীদের লাভ নিশ্চিত করা হয়েছিল ভারতীয় করদাতাদের অর্থে। ফলে উপনিবেশের সম্পদ ধারাবাহিকভাবে লন্ডনের দিকে প্রবাহিত হতে থাকে। ভারত থেকে ঠিক কি পরিমাণ সম্পদ ব্রিটেনে পাচার হয়েছিল তা নিয়ে বিতর্ক আছে। তবে ভারতীয় এক গবেষকের হিসাব বলছে 1765 থেকে 1938 সালের মধ্যে এই অঙ্কটা প্রায়
$45 ট্রিলিয়ন। লন্ডনে যখন সম্পদের পাহাড় জমছে, উপনিবেশগুলোতে তখন নেমে আসে একের পর এক দুর্ভিক্ষ। 1765 সালে দেওয়ানি পাওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। 1769 সালে ভয়াবহ খরায় ফসল নষ্ট হয়ে গেলেও রাজস্ব আদায় বন্ধ হয়নি। খাদ্য ব্যবস্থাপনা ও রাজস্ব নীতির ব্যর্থতার ফলে 1770 সালের দুর্ভিক্ষে মারা যায় বাংলার প্রায় 1/3 মানুষ। এত মানুষ মারা যাওয়ার পরও কোম্পানি উল্টো জমির খাজনা আরো বাড়িয়ে দেয়। আয়ারল্যান্ডের দুর্ভিক্ষেও একই চিত্র দেখা যায়। 1845 সালে আলুর ফলন নষ্ট হয়ে গেলে সেখানে তীব্র খাদ্যাভাব দেখা দেয়। 10 লাখ আইরিশ যখন না খেয়ে মারা যাচ্ছে, তখন আয়ারল্যান্ডের বন্দরগুলো থেকে প্রতিদিন হাজার হাজার গ্যালন অ্যালকোহল, মাখন আর গবাদি পশু ব্রিটেনে রপ্তানি করা হচ্ছিল। বাজারের নিয়ম ভাঙা যাবে না, স্রেফ এই যুক্তিতে ব্রিটিশ প্রশাসন সেদিন কোনো সাহায্য করেনি। সবচেয়ে বড় নিষ্ঠুরতা দেখা যায় 1943 সালের বাংলার দুর্ভিক্ষে। সেবার পর্যাপ্ত ফসল উৎপাদন হওয়ার পরও যুদ্ধকালীন নীতি, খাদ্য বন্টনের ব্যর্থতা, মূল্যস্ফীতি এবং প্রশাসনিক অদক্ষতার ফলে প্রায় 30 লাখ মানুষ মারা যায়। জাপানিরা বার্মা দখল করার পর ব্রিটিশরা আতঙ্কে বাংলার উপকূলীয় অঞ্চলের হাজার হাজার নৌকা পুড়িয়ে দেয়। এতে গ্রামীণ যোগাযোগ ও খাদ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। উইনস্টন চার্চিলের নির্দেশে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ সৈন্যদের জন্য বিপুল খাদ্য মজুত করা হয়। এমনকি যখন বাংলার রাস্তায় মানুষের লাশ পড়ে আছে, তখনও ভারত থেকে 70,000 টন চাল, সিলন সহ অন্যান্য ব্রিটিশ ভূখণ্ডে রপ্তানি করা হয়েছে। একই সময়ে ত্রাণ পাঠানোর বহু অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল। শহরে সামরিক কারখানা আর অগ্রাধিকার প্রাপ্ত মানুষদের জন্য রেশন নিশ্চিত করা হয়েছিল। ফলে গ্রামের সাধারণ কৃষক আর দিনমজুরদের না খেয়ে মরা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এই দুর্ভিক্ষগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটা একই অর্থনৈতিক ব্যবস্থার পুনরাবৃত্তের ফল। এই শোষণমূলক ব্যবস্থা টিকিয়ে রাখতে শুধুমাত্র অর্থনৈতিক শক্তি যথেষ্ট ছিল না, দরকার ছিল এমন একটি সামরিক বাহিনী যা প্রয়োজনে পুরো সাম্রাজ্যকে নিয়ন্ত্রণে রাখতে পারে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর সাম্রাজ্যের এই বিশাল কাঠামো রক্ষার জন্য গড়ে তোলা হয় এক বিশাল সেনাবাহিনী। সেই বাহিনীর বড় অংশই আসতো ভারত থেকে এবং এর ব্যয় বহন করত ভারতীয় করদাতারা। এ যেন মাছের তেলেই মাছ ভাজা। আফগানিস্তান, চীন, আফ্রিকা কিংবা 2 বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যের হয়ে লড়েছে লাখ লাখ ভারতীয় সৈন্য। অর্থাৎ উপনিবেশের মানুষ শুধু ব্রিটিশ সাম্রাজ্যের অর্থই যোগায়নি, তাদের হয়ে যুদ্ধও লড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনীতি যখন পুরোপুরি ভেঙে পড়ে, তখন তারা বুঝতে পারে এই বিশাল সাম্রাজ্য আর টিকিয়ে রাখা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের উত্থানের ফলে ব্রিটেন প্রথমবারের মতো বৈশ্বিক শক্তির শীর্ষস্থান হারায়। 1947 সালে ভারত ছাড়ার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় শুরু হয় এবং 1997 সালে হংকং হস্তান্তরের মাধ্যমে ভৌগোলিক সাম্রাজ্যের কার্যত অবসান ঘটে। রাজনৈতিক সাম্রাজ্য ভেঙে গেলেও অর্থনৈতিক কাঠামো অটুট রয়ে যায়। শাসনতান্ত্রিক সুবিধার জন্য যাওয়ার আগে তারা মানচিত্রে যেসব দাগ টেনে দিয়ে গিয়েছিল, তার খেসারত আজও বিশ্বকে দিতে হচ্ছে। আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের আজকের বহু রক্তক্ষয়ী সংঘাতের মূলে রয়েছে তাদের সেই কৃত্রিম সীমানা। ভৌগোলিকভাবে ব্রিটিশ সাম্রাজ্য হয়তো বিলুপ্ত হয়েছে, কিন্তু তাদের তৈরি করা বাণিজ্য পথ, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ব্যবস্থা, সমুদ্র পথের নিরাপত্তা, সমুদ্র আইন এবং বৈশ্বিক বাজারের কাঠামোর অনেক কিছুই আজও টিকে আছে। শুধু বাণিজ্য নয়, ইংরেজি ভাষা, কমন ল, বৈশ্বিক প্রশাসনের বহু নিয়মও সেই সাম্রাজ্যের উত্তরাধিকার হয়ে আজও টিকে আছে। সাম্রাজ্য ভেঙে গিয়েছে, পতাকা নেমে গেছে, কিন্তু সাম্রাজ্যের নিয়ম এখনো আছে, আর আমরা আজও সেই নিয়মের ভেতরেই বাস করছি। কাজী নিশাদ, যমুনা নিউজ।